আজ এহসান মঞ্জিল থেকে বিদায় নেওয়ার কথা ছিল নাবিলদের, তবে ইশতিয়াক এহসানের জন্য হয়ে উঠল না তা। প্রতিবারের মতোই ওনার মান অভিমানের কাছে হার মানতে হয় নাবিলকে। তাই যাওয়ার দিনক্ষণ আগালো আগামীকাল অবধি। বাড়িতে আবারও বিষাদের ছায়া নেমে এসেছে ওদের বিদায় নেওয়ার বার্তার শোকে। ইশতিয়াক এহসান সকলের দিকে রাগারাগি করে বিধিগিস্তা অবস্থা। লোকটা বরাবরই এমন। কোনো রকমে আবারও বুঝিয়ে শুনিয়ে আগামীকাল ঢাকায় ফেরা নিয়ে রাজি করানো গিয়েছে তাকে। তবে মুখের কথার প্রকাশ না করলেও নাবিলের বড় চাচাও অসন্তুষ্ট কিছুটা। এরা অবশ্য প্রতিবারই যাবার বেলায় বাংলা সিনেমার মতো আবেগী হয়ে পড়ে। বড় চাচির কান্নাকাটি, সাগর, বর্ষার বিষণ্ণ মুখ আর দাদাজানের কঠিন ভার মুখ, এসব নতুন কিছু না, নাবিল অভ্যস্ত। আজ সকাল থেকে দেখা নেই বর্ষার। বাড়িতে ফিরল সন্ধ্যার দিকে, চোখ মুখ ফুলে ফেপে একাকার অবস্থা। বাড়িতে ঢুকেই সোজা দোতলায় পশ্চিম ঘরটার দিকে ছুটল সে, নাবিলের ঘরে। শাহিনা বেগম অবশ্য খেয়াল করলেন তা। হাতে কিছু একটা দেখে সন্দেহ হলো স্পষ্ট। নাবিলের জন্য উপহার কিনতেই বেরিয়েছিল মেয়েটা। কোথাও বসে কেঁদে কেটে এসেছে বোধ হয়। নীরা দরজা খোলা পেয়ে মৃদু আওয়াজে টোকা দিল নাবিলের ঘরের দরজায়, দৃষ্টি আকর্ষণের জন্য। ভেতর থেকে তাৎক্ষণিক পুরুষালী ভারী কণ্ঠের আওয়াজ ভেসে আসে, দরজা খোলাই। বর্ষা ধীর পায়ে ঢুকলো, উকিঝুঁকি মারল কিছুক্ষণ। ঘরের ভেতরে বারান্দায় কোথাও নেই লোকটা। সে ভয়ে ভয়ে ডাকে, আপনি কোথায় নাবিল ভাই? নাবিল চমকানোর স্বরে সাড়া দেয়। ও তুমি? আমি ভেবেছিলাম নীরা। বর্ষা মৃদু উদাস হয়, বিষণ্ণ কণ্ঠে শুধায়, কোথায় আপনি? শেভিং করছি। ওয়েট আ মিনিট, আসছি। বসে বসে পুরো ঘরটায় চোখ বোলায় প্রসন্ন হাসে সে। অদ্ভুত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ ভাসছে, সাথে নাবিল ভাইয়ের শরীরের পুরুষালী সুবাস। বিছানা, বালি, শার্টগুলো সব এলোমেলো। অবশ্য এই সব মানায় তাকে। বর্ষার এলোমেলো পুরুষ বাথরুমে দরজায় হালকা টোকা দিল। না চাইতেও তার চোখ চলে গেল সেটায়। ধোয়াটে আয়নায় নিজের মুখটা দেখে দাড়ি শেভ করছিল নাবিল। পরনে শুধু একটা ট্রাউজার, শরীরটা ভেজা, জল টপ টপ করে নগ্ন পিঠ বেয়ে পড়ছে। সেই লজ্জাহীন পানিটুকু কেমন একটা নাটকীয় ভঙ্গিতে একটু একটু করে ঘাড় ছাড়িয়ে নিচের দিকে নামছে। মনে হচ্ছে পাহাড়ের গা ছুঁয়ে হিমালয়ের থেকে আসা ঝর্ণার পানি নামছে অর্ধস্থানে, পরম আদরে ছুঁয়ে দিচ্ছে কারো আকাঙ্ক্ষিত প্রিয় পুরুষকে। পুরুষালী চওড়া পৃষ্ঠদেহের পেশিগুলো স্পষ্ট, দাঁড়ানোর ঢং আশ্চর্য বেদনাদায়ক, যেন অনেকখানি যত্ন ঢেলে কেউ তার ক্যানভাসে এঁকে রেখেছে একটা নিখুঁত দেবমূর্তি। প্রিয় পুরুষের অজানা সৌন্দর্যের উন্মাদনা ছাড়িয়ে পড়ছে একটা শান্ত প্রকৃতির মেয়ের সর্বাঙ্গে। বর্ষা একটা শুকনো ঢোক গিলে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কি লজ্জা, কি লজ্জা, বেহায়া শিহরণ। এক মুহূর্তের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো। তুমুল অস্থিরতার ঢুকপুক করছে ভেতরটা। ভেজা আলো আর সেই সুদর্শন অবয়ব মিলে এক ধরনের চুম্বকীয় মোহ তৈরি করলো তার চোখে। নিরলস চোখজোড়া কিছু একটার তীব্র কামনা করছে, কাউকে ছুঁয়ে দেবার অসম্ভব বাসনা। শক্তপোক্ত বাহুতে গাল ছোঁয়াবার অভিলাষ, আছড়ে পড়ার স্বাদ জেগেছে তার চওড়া পিঠে। ছি, কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার জেকে বসেছে মাথায়। নাবিল ভাইকে নিয়ে এত কুরুচিপূর্ণ চিন্তা কি করে খেললো মস্তিষ্কে। লজ্জা আর অস্বস্তিতে শরীর কাঁপছে মেয়েটার। বসে থাকা কঠিন হয়ে যাচ্ছে আর এক মুহূর্ত। জোরে জোরে শ্বাস ফেলে বর্ষা। ঘোর বিপজ্জনক আচরণ করে বসবে আর কিছুক্ষণ থাকলে, আর বাড়ন্ত নারীত্ব এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। নিজেই নিজের সঙ্গে বিদ্রোহ করে উঠল। লম্বা শ্বাস টেনে নিজেকে শাসায় সে। কোনো মতে কাঙ্ক্ষিত জিনিসটি বিছানায় রেখে যত্রতত্র প্রস্থান নেয়। এখানে বসে থাকাটা যে ঝুঁকির, ভীষণ ভীষণ রকম ঝুঁকির। বাথরুম থেকে বেরিয়ে কাউকে দেখতে পায় না নাবিল। খাটের র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা রাখা, উপরে ছোট্ট চিরকুট। হাতে নিল চিরকুটটা নাবিল। দাদা ভাইয়ের প্রাণ ভ্রমণের জন্য একটা ছোট্ট উপহার। উপহার ঠুকনো হলেও প্রেরকের অভিপ্রায় আর টুকরো টুকরো অনুভূতি বহিঃপ্রকাশের চেষ্টাটুকু ঠুনকো নয়। তবে র্যাপিং পেপারের ভেতরে স্থান পাওয়া ছোট্ট চিঠিটা বিশেষ। বিশেষ চিঠি নিয়ে বিশেষ অনুরোধ, প্রাপক যেন যেটা এখনও না পড়ে। রাতের দিকে চায়ের আসর জমেছে ছাদে। নাবিল, সাগর বসেছে ওভারহেড ছাদের সিঁড়িতে। নীরা হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রেলিংয়ের পাশ ঘেঁষে। বর্ষা আর শাহিনা বেগমও ছিলেন 11টা অবধি।
প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে বর্ষা চলে যায় রুমে। তার নাকি 1-2 দিন পর থেকেই ইনকোর্স পরীক্ষা শুরু হবে। সাহিনাও চলে যায় ওর পিছু পিছু। নাবিল সকলের সামনে জিজ্ঞাসা করার সুযোগ পায়নি চিরকুটটা নিয়ে। চোখ মুখ শান্ত রেখে নির্জনে নিরিবিল্লি দাঁড়িয়ে আছে নীরা। পরিবেশটা অস্বাভাবিক ভালো লাগছে। মৃদু মন্দ বাতাস বইছে খানিক পরপর। বৈশাখের শেষের দিকে সারাদিনের ভ্যাপসা গরমের পর রাতের স্নিত বাতাসটা প্রশান্তি এনে দেয় ধরণীতে। আকাশটাও ফকফকা পরিষ্কার আজকে। বাতাসের সাথে ছাদের ফুলের গন্ধ নেশা ধরছে কেমন। আকাশে অজস্র তারা, একটা দুটো খসে পড়ছে। হাঁটি হাঁটি পা পা করে আকাশ জুড়ে বিচরণ করছে কোনোটা আবার। নাবিল চুপচাপ বসে গোয়েন্দা দৃষ্টিতে সবই দেখছিল এতক্ষণ। তির্যক চোখে নজরে নজর রাখল নীরাকে। না, হজম হচ্ছে না। এমন শান্ত নদীর মতো ঠান্ডা পরিবেশ কিছুতেই সহ্য হচ্ছে না। এত সুখ শান্তি মেনে নেওয়ার মতো না। মুখে তালা লাগিয়ে কি এমন দিলদরিয়া ভাবনায় ঢুম মেরেছে ফাজিলটা। নীরা, নীরা জবাব না দিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে চায়। নাবিল ছাদের আম গাছটাকে দেখিয়ে বলে, আম খাবি? কাঁচা আম? নীরা দুদিকে মাথা দোলায়। লোকটা যে মনোযোগ পাওয়ার উদ্দেশ্যে কাঁচা আমের প্রসঙ্গ তুলেছে তাও বুঝল। বিরক্ত হয় নাবিল। মনে মনে ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতে ইচ্ছা করলেও আপাতত সেসব ইচ্ছে দমিয়ে ঘোড়ার মতো লাফ দিয়ে নামলো ওভারহেড ছাদের সিঁড়ি থেকে। পাশে দাঁড়ালো নীরার। নীরা পাশ ফিরে চাইল না। নীরার দৃষ্টি অনুসরণ করে আকাশের পানে চেয়ে নাবিল শুধায়, মন খারাপ? নেতিয়ে আছিস কেন তবে? নীরা জবাব দেয় না। বেশ কিছুক্ষণ পিনপত্ত নীরবতা। নাবিল 2 হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। আমার এখানে ভীষণ ভালো লাগছে নাবিল ভাই। বাড়ির ছাদটা কত সুন্দর। এই যে দেখো, এখান থেকে কি অদ্ভুত সুন্দর দেখায় আকাশটাকে। কত বিশাল, চাঁদ তারা সবই সুন্দর। ফুলগুলোকে দেখো না, বাতাসের সাথে তাল মিলিয়ে একটু আধটু তুলছে। ভালো লাগছে না? নাবিল নীরবে মাথা উপর নিচ করে চায় নীরার উচ্ছ্বসিত মুখে। অথচ চাওয়ার কথা ছিল নীরার দেখানো চাঁদ, তারা আর ছাদের দুলতে থাকা ফুলগুলোর দিকে। মনে মনে হাসে নাবিল। এতক্ষণ কি না এদের সঙ্গে ভাব জমিয়েছিল বেয়াদবটা। আর একটু পাশাপাশি দাঁড়ায় সে। চায় নীরার ঝিল চোখে। একরাশ আনন্দ খেলা করছে প্রকৃতিপ্রেমী রমণীর চোখ মুখে। সমস্যা নেই, ভবিষ্যতে থাকতে এখানে পারবি চাইলেই। সব তোর মর্জি মোতাবেক হবে। নীরা চোখ মাখায়। নাবিল ফটাফট প্রসঙ্গ পাল্টাতে বলে, আমার একটা শখ কি জানিস? নীরা হতাশ শ্বাস ফেলে। বুঝলো এই লোক ওকে একটু নীরবতা পালন করতে দিবে না। তার অভিধানের নেই সভ্যতা নামে শব্দটা। কি? বেশ কিছুক্ষণ চুপ থেকে কেমন নাটকীয় ভঙ্গিতে নাবিল বলে, বলবো? না থাক, শখের কথা যে কাউকে শেয়ার করতে হয় না, নজর লাগে। অন্য কাউকে করলে যেমন তেমন, তোকে শেয়ার করলে কুদৃষ্টি লাগার চান্স শতভাগ। আমার নজর খারাপ? শুধু খারাপ না, খারাপ ট্রিপল স্কোয়ার। তুই তো মানুষ ভালো না, দৃষ্টি ধ্বংসাত্মক। কারো ভালো দেখলেই তো বুকে দাউ দাউ হিংসে হয়, চোখে বিষ জমে আপনা আপনি মুখ ভেঙানি আসে, ঠিক না? তোর চোখে আমি আমার জন্য শুধুই আগুন আগুন হিংসা দেখি। তন্ত্রমন্ত্র জানিস নাকি? পীর বাবা টাইপ প্রফেশনে আছিস? নীরা বিরক্ত নিয়ে চাইল, এই যে মনে মনে গালাগালি শুরু করেছিস ইতোমধ্যেই, তো লিভার ফুসফুস শিরা উপশিরা সব আমার জানা। নীরা মুখে সূচক শব্দ করে আবার দৃষ্টি ফেরায় অন্য কোথাও। সাগর এসে দাঁড়ায় ওদের কাছাকাছি। মনে মনে অসন্তোষ হয় নাবিল। যদিও মনোযোগ পরিপূর্ণ ফোনের গেইমে সাগরের। নাবিল ওর কাঁধে হাত রাখে, এদিক ওদিক ঘাড় ঝাঁকাতে ঝাঁকাতে নীরার উদ্দেশ্যে বলে, তোর নামের শেষে পদবিতে এহসান যুক্ত করলে মন্দ লাগবে না, বুঝলি? নীরা এহসান। খাপে খাপ মানানসই, শুনতেই কেমন মধুর লাগে। তো নাবিল 2 হাত ব্যায়াম করার ভঙ্গিতে ছড়িয়ে এদিক ওদিক চেয়ে বলে, তো আমার কি ভাল লাগবে এটাই জানালাম। শুনতে এলিট ক্লাসের মনে হয়। তবে এই পদবি পেতে হলে তোকে এমন কাউকে বিয়ে করতে হবে যে বেটার সান নেমেও এহসান আছে। রেয়ার ব্যাপার, পাবি কই এমন মামুর বেটা? সাগর হোহা করে হাসে, যেন বিরাট বোকার মতো কথা বলল নাবিল ভাই। হাসতে হাসতে গড়াগড়ি খাবার ভঙ্গিতে পেট চেপে বলে, ভাই, তোমার নামে সাইডেমেও তো এহসান আছে। মামুর বেটা না হোক, ফুপুর বেটা তো এক্সিস্ট করে।
নাবিল হুট করেই বিস্মিত ভঙ্গিতে চাইল ওর দিকে। মনে মনে সাগরটাকে ধরে একখানা গরম গরম দুটো চুমু খেতে ইচ্ছা করলো, মুখের নাটকীয়তা বজায় রাখলো, যেন নতুন কোনো রহস্যের খোলসা হলো। কিংবা ওর যুক্তি শুনে অসন্তুষ্ট নাবিল, কথাটা সে একদমই জানতো না, কিংবা আজই মনে পড়ল। বলিস কি? শিট, তাহলে তো হচ্ছে না, এহসান ক্যান্সেল। নীরা বিরক্তিতে কপাল কুঁচকায়। লোকটার মুখে সবসময় যত অবান্তর আজগুবি কথাবার্তা। এক রাতে এই রেলগাড়ি কতক্ষণ চলবে কে জানে। একটা মানুষ সারাটা ক্ষণ এতটা জটলা পাকানো আলাপন কি করে করতে পারে? এর মাথায় কি এসবই চলে? ওর গম্ভীর চাউনি আর নীরবতাটুকু খেয়াল করলো নাবিল। না, কেউ স্বেচ্ছায় তার প্রসঙ্গ তুলছে না, পাত্তাই দিচ্ছে না এরা। অপমানের হৃদয়টা কুকড়ে এলো। কি ভেবে নিজের গলা ঝেড়ে আকর্ষণ দৃষ্টি করার ভঙ্গিতে বলল, আমাদের বংশে আর কোনো এহসান নাই রে সাগর। সাগর মনে পড়ার ভঙ্গিতে কপালের কার্নিশে আঙুল ঘষে। আছে তো একজন, আছে। নাবিল শার্টের কলার ঠিক করে আত্মবিশ্বাসী ঢঙ্গে সোজা হয়ে দাঁড়ায়। চুলে ব্র্যাক ব্রাশ করতে বেশ আগ্রহ নিয়ে নির্দেশ করে। অতি সম্মানের সহিত নামটা পেশ করে ফেল। সাগরও কম না, গলা খাকারি দিয়ে বেশ ভাবসাপ নিয়ে বলতে আরম্ভ করলো। শ্রদ্ধেয় ইস্তেক এহসানের সুযোগ্য নাতি, এহসান বংশের একমাত্র গর্ভপ্রাণ কলিজা, ফুসফুস লিভার নাবিল এহসানের সুযোগ্য চাচাতো ভাই সাগর এহসান। নাবিল চট করেই শটাং হয়ে চাইল। মুখটা রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। বিচ্ছুটা যে এমন কিছু বলে বসবে তা ঘুণাক্ষরও টের পায়নি সে। তার বিরুদ্ধে কুটিল ষড়যন্ত্র করছে এরা। এক পলক অগ্নিদৃষ্টিতে চেয়ে ফুসতে ফুসতে আকস্মিক লাথি কষালো বেচারার কোমরে। সাগর তাল সামলাতে না পেরে পড়তে পড়তেও ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। বিপদ আশঙ্কা বুঝে পকেট থেকে গেইটের চাবি বের করে ছাদের দোল্লার উপর রেখে কোনো মতে দৌড়ে লাগালো। সে সিরাইয়াও হলো না তবু। নাবিল ছাদ থেকে ছোট্ট ইটের টুকরো কয়েকটা তুলে একটার পর একটা মারল ওর দিকে। লেগেও যায় একটা, তবুও থামলো না ছেলেটা। বেচারা জানে এই মুহূর্তে নাবিল ভাইয়ের নাগালে পড়া মানে নিঘাত মৃত্যু। চেহারাখানা কঠিন গম্ভীর করে পূর্বের স্থানে দাঁড়ায়। কারো হাসির শব্দে হুঁশ ফিরে নাবিলের। নীরা হাসছে। নাবিল সেদিকে মুখ আধার করে চায়। নীরার হাসি থামার নাম নেই তখনও। বিরক্ত হলো নাবিল। এভাবে হাসার হলো কি? পাগল টাগল হলো নাকি মেয়েটা? নাবিল ধমক মারার উদ্দেশ্যে ওর দিকে চাইতেই পরম আবেশিত কিছুর দর্শন পেয়ে পরমুহূর্তেই থমকে যায় পৃথিবী। একজোড়া ঠোঁট হাসছে মাঘের কনকনে শীতের প্রথম প্রসন্ন হাওয়ার মতো, যে হাওয়ায় থাকে গায়ের লোম দাঁড়িয়ে যাবার মতো ঠান্ডা শিহরণ। বুকের মধ্যে ঝড় বইল। হাই ভোল্টেজের ঝটকা খাওয়ার ভঙ্গিতে দুলে উঠল সর্বাঙ্গ। মনে হচ্ছে হৃদমাজারে একটা ছোট্ট পাখি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভীষণ অভিলাষে, দাপিয়ে বেড়াচ্ছে অবচেতন মস্তিষ্কে। চোখ দুটো আজ বাদ মানছে না, মানছেই না একেবারে। ওর অক্লান্ত হয়ে পলকহীন জাগিয়ে রেখেছে নিজেদের। নীরা হাসছে। চোখের কোটরে উষ্ণ পানি জমেছে ওর। হাসছে জলরাশির মতো চোখ জোড়াও। কি দারুণ দৃশ্য সেটাও। তার ইচ্ছা করলো নীরার চোখের সবটুকু জল খুব যত্ন করে শুষে নিতে। নাবিল উপলব্ধি করলো নীরাও কখনো এভাবে হাসতে দেখেনি, কিংবা এটাই তার প্রথম বিচিত্র স্বর্গীয় সৌন্দর্যের দর্শন। সে খেয়াল করলো হাসিতে বড্ড মানায় নীরাকে, অথচ এই গোপন সৌন্দর্যের ছিটেফোঁটাও জানা ছিল না নাবিলের। কি যত্ন করে লুকিয়ে রেখেছিল এতগুলো বছর নিষ্ঠুর মেয়েটা। হায় আফসোস। সে কেবল নীরার ভ্রু জড়ানো একরাশ বিরক্তিমাখা চেহারাই দেখে এসেছে আজন্ম। কিন্তু আজ না, এই হাসি তার দেখা উচিত হয়নি। আজ যে বড্ড লালসা জন্মাচ্ছে ওর হাসির উপর, গোলাপি ঠোঁট জোড়ার উপর। আজন্ম এই মুখটা দেখার কামনা বাসনা করছে অবাধ্য মনটা। কিংবা ওকে পরম যত্নে লুকিয়ে রাখতে ইচ্ছা হচ্ছে বুকের মধ্যে। এই হাসি দেখার অধিকার কারণে কারণা মারাত্মক হিংসে হচ্ছে ওর নরম অষ্টদয়ের প্রতিও। কি নিবিড় আলিঙ্গন দুটো গোলাপি ঠোঁটের। নাবিল খুন হলো দ্বিতীয়বারের মতো। এই মাঝরাত্রিরেও চাঁদের উজ্জ্বল হয়ে আসা ওর মসৃণ মুখটা। ছেলেটা আজ প্রথমবারের মতো খেয়াল করলো নীরাটা অসম্ভব রূপবতী। হাসি, কণ্ঠ, চোখ, ঠোঁট, থুতনির ছোট্ট তিল সবই নিখুঁত, নিখুঁত সৌন্দর্য। নাক, চোখ, ঠোঁটের
অবস্থানরা একেবারেই যোগ্য স্থান পেয়েছে, ঠিক যেন কোনো জাদুঘরে স্থান পাওয়া জাদুঘরের যত্নে বানানো মানব মূর্তি। কোথাও এক টুকরো হাওয়া এসে ছুঁয়ে দিল নাবিলকে। কেউ জানান দিচ্ছে তার জীবনের মহেন্দ্রক্ষণ বুঝি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। মনের মধ্যে বাজেটা একটা সুমধুর গান গায়। তোমার ভোলা ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থরথর। চৈতন্য ফিরে নীরার আঙুলের তড়িতে। চোখের কোণে জমা পানিটুকু মুছে নীরা বলে, হ্যালো মিস্টার নাবালক, কোথায় হারালেন? রাত বিরেতে ধ্যান করছেন? নাবিল ঘোর লাগা চোখে চায়। এক বুক আকাঙ্ক্ষা বাসা বেঁধেছে মনে। একটা শ্বাস টেনে চোখ বুজে হাসে সে। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থেকে নীরার কপালে টোকা মেরে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে মোহময় কণ্ঠে বলে, There is something beautiful about your smile. When you smile, even the moon glows brighter. নীরার পা দুটো অগত্যাই ঠমকায়। বশীভূত হওয়ার ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে রইল। সম্মুখে থাকা অপ্রতিরোধ্য চোখ জোড়ায় কি যেন একটা আছে। কণ্ঠে মধু ঢেলে বাক দুটো জপল কথাটা ভীষণ আবেগময় গলায় স্বরে। চোখ জোড়া মন্ত্রমুগ্ধের মতো নিরলস চেয়ে থাকে শুধু। অপলক দৃষ্টি বিনিময় হয় দুজনের। ওর নাজেহাল অবস্থা দেখে নাবিল ঠোঁট কামড়ে হাসি। চোখের সামনে তুড়ি বাজিয়ে একই ভঙ্গিতে বলে, হ্যালো মিস মর্জিনা, কোথায় হারালেন? ধ্যান করছেন রাত বিরাতে? আতঙ্কে ওঠার ভঙ্গিতে মৃদু কেঁপে ওঠে নীরা। গায়ের ওড়নাটা আরেকটু ঠিক করে যাওয়ার জন্য উদ্যত হতেই কেউ শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে ফেলে ওকে। নীরা জোরে জোরে শ্বাস ফেলে। ফিরে চাইল আরেক পলক। নাবিলের ঠোঁটে অবাধ্য দুষ্টু হাসি। এলোমেলো চুলগুলো কপাল অবধি খেলা করছে বাতাসে। কণ্ঠে নেশা মাখিয়ে পুরুষালী অবয়বটি বলে, আমার শখের ব্যাপারে জানতে ইচ্ছে হয় না মিস মর্জিনা? জবাব দেয় না সে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আজ তোকে একটা ভালোবাসার গল্প বলবো। ঠিক গল্প না, একজনকে নিয়ে কিছু স্বপ্নের কথা শেয়ার করব। আমাকে কেন বলতে হবে? নজর লাগবে না? নাবিল ঠোঁট টিপে হাসে। ওর চাওয়া না চাওয়ার ধার না ধরে নিজেই বলতে শুরু করলো পরম কোমলতা মিশ্রিত কণ্ঠে। ব্যাপারটা তার কাছে বিশেষ, সেটা বলার ধরনেই বোঝার উপায় থাকে। নাবিলের দৃষ্টি সুদূর বিলাস আকাশে। ভালোবাসার বহু দৃষ্টান্ত তো শুনেছিস, তাই না? ভালোবেসে রোমিও জুলিয়েট জীবন দিল, শাহজাহান দিল প্রেয়সীকে তাজমহল, লাইলির প্রেমে সন্ন্যাসী হয়ে মজনুর মরণও হলো, সিঁড়ির জন্য ফরহাদের পাহাড় কাটতে চাওয়া, দেবদাস, পান্তি, আরো কত কত হিরণ্ময় ইতিহাস। আমি সেসব কিছুই করতে পারবো না ভালোবেসে। না পারবো শাহজাহানের মতো তাকে তাজমহল করে দিতে, না পারবো ফরহাদের মতো পাহাড় কাটার বেকুবি করতে, বোধহয় জীবনও দিতে পারবো না রোমিওর মতো। আমি শুধু পারবো প্রাণ ঢালা ভালোবাসতে, পারবো নিজেকে সম্পূর্ণ উজাড় করে তার নামে সঁপে দিতে। আজ না হয় পৃথিবীর এক কোণে পড়ে থাকা সেই তুচ্ছ প্রেমিকের অভিলাষটুকুই শোন, অধমের ঠুনকো অথচ স্বর্গীয় কামনাটুকু শোন। কিছুক্ষণ থেমে হাসে নাবিল। নির্জন কোনো গ্রামে একটা বাড়ি করার ইচ্ছে আছে আমার। ঠিক বাড়ি নয়, খড়কুটোর কুড়ে ঘর। ইচ্ছেটা একেবারেই নতুন জন্ম নিয়েছে। বলার জন্য বলছি না, কাজটা আমি সত্যিই করব। একটা ভিটে মাটির বাড়ি। বাড়ির পেছনের দিকটায় ঘন জঙ্গল থাকবে, সামনের দিকটায় কারো নরম স্পর্শে রোপণ করা ফুল গাছের বাগান। বাগান পেরিয়ে একটু সামনেই থাকবে একটা 90 দশকীয় পুকুর। আমার শখের বাড়িতে একটা শখের নারী বেলা অবেলা গা ভেজাবে সেখানটায়। পরনে তার লাল সাদার ছোপ ছোপ শাড়ি, পায়ে একজোড়া রূপার নুপুর। নগ্ধ পায়ে যখন পুকুরের সিঁড়ি বেয়ে সে উঠে আসবে, আমি ঘরের জানালা ভেদ করে পরম আবেশে দেখব আবেদনময়ীর কমল স্নান শেষ করার দৃশ্যটুকু। ভেজা ভেজা শরীরে তাকে দেখতে লাগবে স্বর্গীয় কোনো অপ্সরা। আমি খুন হব তার রূপে, নিজেকে হারাবো, উন্মাদ হব, ছটফট করব। আমার সেই ঘরে বেলা বেলা বৃষ্টি ঝরবে, ঘরের ছাদ ভেদ করে একটা গোটা বৃষ্টির রাত আমরা নির্ঘুম কাটিয়ে দেব। মুগ্ধতা ছড়াবে তার কথার তরে, চোখের মণিতে মায়াবিনীর নারী সুলভ কোলে মাথা রেখে কেটে যাবে গোটা একটা দীর্ঘ আষাঢ়ের রাত। পৃথিবীর সকল কৃত্রিমতা ভুলে মাসে অন্তত 2-1 দিন হলেও আমি তাকে উৎসর্গ করব একটা অকৃত্রিম জীবন। আমাদের মাসিক 2-1 দিনের ছোট্ট সংসার, ছোট্ট ছোট্ট সুখ বিনিময়ে আমার অবাধ্য মাথাটা যেন আজীবনের জন্য ঠাঁই পায় তার জ্বালাময় বুকে। আমি তার সকল ইচ্ছেগুলোকে আপন করে দেব, আর সে করবে আমায়। মীরা অবাক হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, এসব তো তারই চিরকালের চাওয়া।
মৃগস্তের মতো সন্ধিহান স্বরে শুধায় নীরা। এসব ব্যাপারে তোমার আগ্রহ কবে থেকে? তুমি তো এমন তুচ্ছ কিছুতে মন দেওয়ার মতো মানুষ না নাবিল ভাই। বৃষ্টি, কুড়ে ঘর, ভিটে মাটির বাড়ি, 90 দশকীয় পুকুর, এসবে ভালো লাগা খুঁজতে শুরু করলে কবে থেকে? নাবিল প্রসন্ন হাসে, খানিক ঝুঁকে ধীর কণ্ঠে বলে, সেদিন থেকে কারো প্রতি তুমুল প্রেম অনুভব করছি। সেদিন থেকেই আমার প্রিয় শিরো এসব প্রিয়। হাঁ করে চোখের পলক ফেলে নীরা, ভুরু বাঁকিয়ে অবাক স্বরে জিজ্ঞাসা করে। তুমি প্রেম করছো? নাবিল জবাব না দিয়ে ঘাড় বাঁকিয়ে ঠোঁট কামড়ে হাসে, হাসি উজাড় করে বলে দিতে সক্ষম সব। ফুপি জানে? উহুম, যার সাথে করছি সেও জানে না। খবর করাচ্ছি তোমার, লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে, আর দুনিয়ায় সামনে সাতশো নিষ্পাপ নাবালক। নাবিল পকেটে হাত ঢুকিয়ে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে চায়। কড়া খবর, দেশের শীর্ষ সংবাদপত্রে কিন্তু ছাপানো চাই তা। নাবিল এহসানের প্রেম কাহিনী বলে কথা, ঢাকঢোল পিটিয়ে জেলায় জেলায় বিলিয়ে বেড়া। পারলে নিজের বাপকেও জানাস, আরই সুবিধা তাতে। সাপও মরল আর লাঠিও ভাঙলো না। নীরা তীক্ষ্ণ চোখে চায়, ঘাটিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। দৌড়ে ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে শুধায়। নাম কি বলো না নাবিল ভাই, সত্যি বলছি, কাউকে জানাবো না, প্রমিস। নাবিল চোখের ইশারায় কাছে আসতে বলে। বেশ আগ্রহ নিয়ে কান পাতে নীরা। নাবিল ফিসফিস করে বলে, সরাসরি না বলে হিন্টস দেই, দেখি কতটুকু সুবুদ্ধিতার পরিচয় দিতে পারিস। এতক্ষণ যেসব শখের কথা বললাম সেসব মূলত আমার নয়, তারই শখ। আমি কেবল তাকে তার শখগুলো উপহার দেব। এটা আবার কেমন হিন্টস? এইভাবে বললে কি করে জানবো? ওই যে বুদ্ধির পরীক্ষা, তুই তাকে জানিস বলে এসব হিন্টস দিলাম। আকাশ পাতাল এক করে তল্লাশি শুরু কর এবার। খুঁজে বের করতে পারলে বড়সড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তোর জন্য। নীরা মাথা চুলকাতে চুলকাতে কপালে চিন্তার ভাঁজ ফেলে চায়। নাবিল হাঁটতে হাঁটতে শীষ বাজিয়ে মধুর সুরে গায়। শুধু তোমাকেই ভালোবেসে তোমাকেই ভালোবাসবো ভেবেছি শতযুদ্ধের শেষে। আশ্চর্যজনকভাবে নীরা নাবিলের বিয়ে বাড়ি থেকে উদয় হয়ে যাওয়া ব্যাপারটা খুব সহজেই ধামাচাপা পড়ে যায়। তেমন জোয়ার ভাটার সম্মুখীন হতে হয়নি ওদের। সিদ্ধান্তটুকু স্রোতের উপকূলে গিয়ে ঠেকলেও ফলাফল তেমন একটা জটিল হয়নি। এত কিছুর মধ্যে নাবিল ভুলে যায় বর্ষার বিশেষ পত্রের কথা। অবহেলায় পড়ে রইল আলমারির ড্রয়ারে সেটা। ঢাকায় ফিরে নীরার পুরোপুরি বন্দিদশার কাটে। মিনিট, ঘন্টা, দিন করতে করতেই প্রায় 1 সপ্তাহ কেটে যায়। দেখা হয় না নাবিলের তার দুনিয়া এফোর ওপর করা রমণীটার সঙ্গে। চাটক পাখির মতো ছটফট করতে থাকা ছেলেটা ছুতো পেল না একটাও। এই কয়দিন ভার্সিটিতেও যায়নি নীরা। ব্যাপারগুলো আগের মতো হলে হয়তো ফট করে মামাবাড়িতে ঢুকে পড়ার উপায় থাকতো, কিন্তু এখনকার পরিস্থিতি জটিল। চাইলেই স্বাভাবিকভাবে মামার সামনে দাঁড়ানো যাবে না, কিন্তু মন যে মানে না। ব্যাকুল হয়ে আছে তৃষ্ণার্ত চোখ জোড়াও, শুধু একটা ঝলক তাকে দেখার কামনা। সাথে বুকে জমেছে এক আকাশ সমান অভিমান, যার জন্য হৃৎপিঞ্জরে এত রক্তকরণ সেই নিষ্ঠুর মেয়েটির কিনা সেই সব ফিরে দেখার এতটুকুও তাড়া নেই। নেই কাউকে বোঝার একরত্তি প্রয়াস। ঢাকায় ফেরার 1 সপ্তাহ হলো ওদের। জয়নাল শিকদার এখনও নিজের মান অভিমানে অটুট আছেন। অবশ্য অটুট যে আছেন সেটা বোঝাও মুশকিল। ভুল নিজ থেকে স্বীকার না করলেও নীরার পড়াশোনা নিয়ে এখন তিনি বেশ কঠোর। পড়াশোনার জন্য বাপের নাক কাটার শায়েস্তা নাকি সত্যিই নিজেকে সংশোধন করার চেষ্টা, সেটাও বোঝার উপায় নেই। স্নাতক শেষ করতে চাইলে প্রত্যেক সেমিস্টারে ভালো গ্রেড পাওয়া চাই, নয়তো সত্যি সত্যি বয়রা কানা একটাকে ধরে বিয়ে দিয়ে দেবেন বলে মেয়েকে হুঁশিয়ারি দেন জয়নাল শিকদার। নীরা অবশ্য এই হুঁশিয়ারিকে নিজের জন্য সবুজ বাতি হিসাবে ধরে নিয়েছে। খুশি সে। আজ থেকে নো হাম্পি পাঙ্কি, শুধু পড়াশোনায় পূর্ণ মনোনিবেশ। বাবাকে দেখতে হবে নীরা গর্বিত মেয়ে। তবে আজ খানিক ব্যস্ততা বাড়িতে। আগামীকাল মীরার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। নিকট আত্মীয়দের মধ্যেও সকলেই থাকবে। ঘরোয়াভাবে লোক দেখানো আনুষ্ঠানিকতা না করলেও না জয়নাল শিকদারের। মন থেকে না মেনে নিলেও হাজার হলেও কুটুম ওরা। মেয়েটা ভালো থাকলেই ভালো। তাছাড়া সামাজিকতা বলেও একটা কথা আছে। বসন্ত হানা দিয়েছে নীরার মনের দুয়ারে। চারিদিকে বহুল আকাঙ্ক্ষিত কারো আগমনের মধুর সুর বাজছে। একটা দীর্ঘ সময়ের পালন করা অবুঝ উষ্ণ প্রেম। পাগল পাগল লাগছে আজ কদিন যাবৎ। কখন তার মনের দরজায় সে অধিকার নিয়ে নাড়বে করা,
কখন আসবে গোপন প্রেমিক। নীরা এক গাদা জামা কাপড় আলমারি থেকে নামিয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। জামা কাপড়ের সাথে তার অবস্থা অগোছালো। এলোমেলো লম্বা চুলগুলো ঠাঁই পেয়েছে শুভ্র মেঝেতে। পা ছড়িয়ে বসেছে মেয়েটা, এক হাত কপালে, চোখে মুখে একরাশ চিন্তা আর দুঃখী দুঃখী ছাপ। আগামীকাল এত গেস্ট আসবে বাসায়। মীরা আপুর শ্বশুরবাড়ির লোকজন, আত্মীয়রা, বাবার বন্ধুরা, প্রতিবেশী আর নিলয় ভাই। এতগুলো বছর পর মানুষটাকে আগামীকাল প্রথম দেখবে নীরা। এত অপেক্ষা, এত আকাঙ্ক্ষার পর তার সম্মুখীন হবে। কত অস্থিরতা কাজ করছে মনে। উত্তেজনার দরুন দুদিন ধরে নাওয়া খাবার নিয়ম বেগতিক। কাল কি একটু বিশ্বাস লাগানো উচিত না নিজেকে? যা তা একটা পড়লেই হলো। কিন্তু পুরো আলমারি তল্লাশি চালিয়েও একটাও মনের মতো ড্রেস পেল না। আমিনা বেগম ঘরে ঢুকে মেয়ের এমন অবস্থা দেখে চোখ কপালে তুলে চেঁচিয়ে উঠলেন। এ কি অবস্থা করে রেখেছিস ঘরের? পাগলের মতো হাত পা ছড়িয়ে বসে আছিস কেন? মাথাটা ঠিক আছে? নীরা বিরক্তি নিয়ে চাইল। ও যাও তো আম্মু, ভাল লাগছে না। আমার একটাও ড্রেস নেই, কালকে কি পরবো? আমিনা বেগম একবার মেঝেতে বিছিয়ে পিরামিড করে রাখা জামা কাপড় দিকে চাইলেন, তো আর একবার উদাসীন মুখী মেয়ের দিকে। বলে কি মেয়ে, এত এত নতুন জামা কাপড়ের মধ্যে কিনা একটা জামাও চোখে পড়ছে না। মাথার সাথে সাথে চোখ দুটো গেছে মেয়েটার। তিনি প্রকট রাগ নিয়ে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এসব কি ছালা মনে হচ্ছে? চোখে ছানি পড়েছে তোর? নীরা অবাক হওয়ার ভান ধরে। এগুলো পরবো আমি? এগুলো সবগুলো কেউ না কেউ পরতে দেখেছে। তিনি শব্দ করে হাতের গ্লাসটা পড়ার টেবিলে রাখলেন। জমিদারের বেটি, এক এক দিন এক একটা জামা লাগবে তার। নীরা ঠোঁট উল্টায়। কালকের ব্যাপারটা ভিন্ন আম্মু। মীরা আপু শ্বশুর বাড়ির লোকেরা আসবে, তোমার নতুন আর বেয়াই বাড়ি। তাদের সামনে আমি পুরনো জামা পরে যাব? তোমাদের একটা মান ইজ্জত আছে না? একদম রাগ উঠাবি না নীরা। পুরনো জামা পরলে মান ইজ্জত যায় না। এমন ফুটানি স্বভাব ছাড়। জড়িয়ে ধরল মাকে নীরা। ফুটানি স্বভাব বলতে পারলে আম্মু? মীরা আপু শ্বশুরবাড়ির লোকেরা না এলে কি এভাবে বলতাম বলো? প্লিজ প্লিজ আম্মু, সত্যি বলছি, এই মাসে আর একটা টাকাও চাইবো না, প্রমিস। ওর বলার ধরনে ফিক করে হেসে ফেললেন তিনি। স্নেহ নিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। চুমু খেলেন ওর কপালে তিনি। কৃত্রিম গম্ভীর হয়ে চাইলেন। কখন যাবি? নীরা হৈ হৈ করে উঠল। আই লাভ ইউ আম্মু। তুমি এত ভালো কেন? রাতে যাই। আম্মু তো ব্যস্ত আছে। রাতেও বাবু কাকে নিয়ে যাবি? নেহাল ভাইয়ার বউ তো আজকেই আসবে, তো তুই ইফরানকে নিয়ে যাই। আমি না মনে করার ভঙ্গিতে বললেন। ওদের কথা তো খেয়ালই ছিল না, কিন্তু এইটুকু পুচকেটা তোর সঙ্গে গিয়ে কি করবে? তার চেয়ে বরং নাবিলকেই ফোন কর। নীরা হতাশ শ্বাস ফেলে। আমি লন্ডন যাচ্ছি না আম্মু। সব জায়গায় উচকো বডিগার্ড লাগবে না, ইফরানকে যেতে দিলে দাও, নয়তো আই অ্যাম এনাফ ফর মাইসেলফ। মেয়ের জেদের নিকট হার মানলেন তিনি। বাসা থেকে মার্কেট খুব দূরে না, 10 মিনিটের রাস্তা। হেঁটেই চলে এলো ওরা। বেশ কয়েকটা জামা দেখলো এরই মধ্যে নীরা। পছন্দ করতে পারছে না একটাও। নজরে লেগেছে 3টা, এর মধ্যে থেকেই একটা নেবে। কিন্তু কোন রংটা মানাবে? দোকানদার তখন থেকে তেল মারা কণ্ঠে বলেই যাচ্ছে। আপনি সুন্দর মানুষ আফা, আপনার সবগুলাই মানাইব। আপনি নিয়ে নেন 2টা। কি মনে করে ফোন করলো একজনকে, সরাসরি ভিডিও কল। ধরফরিয়ে রিসিভ করে ফোন ক্যামেরা অফ করে অপর প্রান্তের পুরুষালী কণ্ঠটা ঢুমকে বলে ওঠে। কমন সেন্স কি কেজি দরে বেচে দিয়েছিস? বৈশাখ মাসে একটা নওজোয়ান ছেলেকে ভিডিও কল করার আগে একটু মেসেজ করে যে টোকা মারতে হয়, এতটুকু সুবুদ্ধি হয় নাই? নীরা গাল ফুলিয়ে শ্বাস ফেলে, দাঁতে দাঁত পিষে রসিয়ে রসিয়ে বলে। বৈশাখ মাসের সাথে ভিডিও কল না করার সম্পৃক্ততা কি? গরম হচ্ছে ফ্যাক্ট। খালি গায়ে আছি মদন। নীরা মুখ বাঁকায়। ঢং না করে সামনে আসো। হাফ প্যান্ট পরে খালি গায়ে নির্লজ্জের মতো সারা ঘর ঢুকে বেরিয়েছো। সেই সময় এত সরম বরম কই ছিল? শার্টলেস মনে হয় নতুন আসছো আমার সামনে। এখন শরম লাগার সলিড কারণ আছে। তুলনামূলকভাবে এখন সময়টা একটু লজ্জার, না একটু বেশিই লজ্জার। উফ, তোমার নাটক শেষ হলে সামনে আসো। আজ এরা আলাপ করতে ফোন করে নাই। দাঁড়া, গেঞ্জিটা পরতে দে। নীরা ক্যামেরা তাক করে উল্টে পাল্টে জামা 3টে দেখায়। কোন রংটা ভালো লাগবে? কার জন্য?
আমার জন্যই। এত খুশি হইও না, তোমার কালার সেন্স ভালো বলেই তো কল করা। বেশ কিছুক্ষণ খেয়াল করে দেখলো ড্রেসগুলো নাবিল। অকস্মাৎ চোখ বন্ধ করলো, কি একটা ভাবছে। নীরা ভ্রু কুচকায়, চোখ মেলে প্রসন্ন কণ্ঠে নাবিল বলে, একটাই নিচ্ছিস? হুম। আরও কয়েকটা দেখ। নীরা চুপ থাকে বেশ কিছুক্ষণ। নাবিল কি বুঝে শুধায়। শফিকার দোকান না এটা? নীরার কথার অর্থ বুঝতেই তীক্ষ্ণ চোখে চায়। তোমাকে আসতে হবে না, শুধু বলো কোনটা নিব। অপর প্রান্ত থেকে ফোন, টুকটুক ফোন কাটার আওয়াজ। বাইক নিয়ে 10 মিনিটের মধ্যে চলে আসে নাবিল। নীরা চোখ কপালে তুলে চেয়ে রইল। বলতে না বলতে ভূতের মতো বাইক নিয়ে হাজির। ভাবসাব অন্যরকম ইদানিং লোকটার। আজকাল একটু বেশি পরিপাটি থাকে মনে হচ্ছে। চেহারা শুরুতে নতুন বর্বর টাইপ জড়তা। নীরা ওকে পা থেকে মাথা অবধি আপাতমস্তক দেখে নিয়ে বলে, নাবিল ভাই, চুপ থেকে জাস্ট একটা চয়েস করে দিবা, নো হাঙ্কি পাঙ্কি। নাবিল জবাব না দিয়ে আঙুলের তর্জনী দিয়ে মুখ বন্ধ রাখতে ইশারা করে দোকানদারকে বলে, ভাই, বেস্ট কয়েকটা কালেকশন দেখাবেন। বেস্ট মানে বেস্ট তাই। পুরোটা সময় মুখ আধার করে বসেছিল নীরা। অসহ্য লাগে এসব বাড়াবাড়ি। টাকার গরম দেখাচ্ছে। একটা মানুষ এতটা নাছোড়বান্দা কি করে হতে পারে? ঘাট থেরার হাড্ডি। নাবিল ওকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না। নিজের পছন্দ মতো 3 রঙের ড্রেস নিয়ে নিল। নীরা খেয়াল করেনি সেসব। গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে বসেছিল। ইফরান এতক্ষণ চুপ করে সবই খেয়াল করে দেখে গেল। মুখ গোমরা তার। নাবিল মাথায় হালকা টোকা মেরে শুধায়, তোর কাহিনী কি? তুমি ফুপিকে 3টা ড্রেস কিনে দিলে আর আমাকে শুধু 20 টাকার আইসক্রিম। বাড়িতে গেলে বলে দেবো সব। ঠোঁট উল্টে কথাটা বলল ইফরান। চোখ দুটো টলমল করছে অভিমানে। নাবিল ওর মুখ চেপে ধরে। পকেটটা ফাঁকা আপাতত। শালার, তোর বাপ তোরে কি খেয়ে পয়দা করছে রে? সবখানে 16 আনা নিজের হিসাব, তার সাথে নিজের কম্পেয়ার করছিস জানিস? চাচি ডাক, চাচি। চাচি ডাকবো কেন? তোমাদের তো বিয়েই হয়নি। গগন কাঁপিয়ে হেসে ফেলল নীরা। নাবিল সেদিকে এক পলক চেয়ে ফোঁস করে শ্বাস ফেলল। ঠাটিয়ে দুটো থাপ্পড় লাগাতে পারলে মন্দ হতো না। ফাজিল একটা। চাপড় মারে ইফরানের পিঠে হালকা। চল, তোর আগুনে ঘি ঢালা রেডিও মেশিনটা বন্ধ করার জন্য হলেও একটা ঝিঙ্কু মার্কা রিমোট কন্ট্রোল প্লেন কিনে দে। সুযোগে সদ্ব্যবহার করা যাকে বলে। এক বলে ছক্কা হাঁকানোর মতো গুনগুনে 3টে খেলনা হাতিয়ে নিল ইফরান। তাও যেন তেন না, শপের সবচেয়ে দামি দেখা 3টা। হাতছাড়া করবে কেন? অন্য সময় হলে কি আর কিনে দিত? নীরা দোকানের থেকে বের হওয়ার পর থেকেই হেসে চলেছে। ইফরানের অবস্থাও একই। নাবিল ওর কলারের হালকা টান মেরে হুমকির স্বরে দাঁতে দাঁত পিষে বলে, এবার বল, বাড়িতে গিয়ে বলবি কিছু? ইফরান মনের আনন্দে আইসক্রিম খেতে খেতে জবাব দেয়, হুম, আর একটা আইসক্রিম কিনে দাও। চির অশুদ্ধ নাবিলের উন্মোচন ঘটে রাগে। জাফরের বাচ্চা, আমারে দেখলে কি বিল গেটসের নাতি মনে হয়? ইফরান মাথা দুদিকে দুলিয়ে বোঝায় না, মোটেও মনে হয় না। নীরা ভদ্রতার খাতিরে হাসিটুকু বিকট আওয়াজে বের করার সুযোগ পাচ্ছে না। নাবিল তীক্ষ্ণ চোখে চায় ওর দিকে, বিড়বিড় করে বলে, হবু স্বামীর ক্ষয়রাতি দশায় এত মজা তো, তোকে সত্যি সত্যি করে ঘরে রাখবো ফাজিল। প্রায় 10টার মতো আইসক্রিম কিনে দেয় নাবিল। মুখস্থ পড়ার মতো গেলায় কিছু বাক্য। কেউ জিজ্ঞাসা করলে কি কি বলতে হবে তাও শিখিয়ে দিল। বাধ্য ছেলের মতো মাথা উপর নিচু করে ইফরান। বাইকে করে ওদের পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যায় সে। বাসায় ফিরে 3টার বদলে 4টা শপিং ব্যাগ থেকে থমকায় নীরা। চতুর্থ ব্যাগটা খুলে দেখলো কৌতূহল বশত। প্যাকেট খুলে চোখ বড় বড় হয়ে এলো। এটা এলো কোথা থেকে? একটা জলপাই রঙের জামদানি শাড়ি। ঘড়ির কাঁটায় রাত 12টা। এই মাঝরাত্রিতে রান্নাঘরে খুন্তি নাড়ছেন রাহেলা। ছেলের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করেছে। শুয়েই পড়েছিল তিনি প্রায়। তখনই বাচ্চাদের মতো মার কাছে কি আবদার জুড়ে বসলো নাবিল। আজ তুমি কিছুতেই ঘুমাবে না আম্মু, আমার সাথে অনেকক্ষণ জেগে থাকতে হবে। আজ সারা রাত আমার সাথে আড্ডা দিবে। উঠো, আমার ঘুম আসছে না, ভালো লাগছে না কিছুই। ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে। হাসেন তিনি। কি নিষ্পাপ আবদার ছেলেটার। পৃথিবীর সকল ক্লান্তি নাই হয়ে যাক ছেলের একটা বায়নাতে। এসব ক্ষেত্রে সে চির নিরলস অক্লান্ত মা, বরং সারাক্ষণ এসবেরই অপেক্ষায় থাকেন। কখন ছেলেটা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মাকে জড়িয়ে ধরে এটা সেটা খাওয়ার বায়না ধরবে, অভিযোগ করবে অবান্তর বিষয়গুলো নিয়েও। ছেলেটার মুখের দিকে তাকালেই যেন সকল অসুখ ভুলে যান তিনি।
ভীষণ আদুরে একটা মুখ। খাওয়া শেষ হলে মার কোলে মাথা রেখে শুয়ে নাবিল। রায়েলা বেগম বোধহয় কিছু একটা আঁচ করলেন ছেলের আচরণে। আজকাল বড্ড অন্যরকম আচরণ করে ছেলেটা। পাগলামিগুলো একটু কমেছে। মাকে জ্বালানোর বদলে সারাদিন ধ্যানমগ্ন হয়ে কি যেন ভাবে। গুনগুন করে গান গায়, বারবার আয়নায় চুল ঠিক করে, একের পর এক শার্ট প্যান্ট পরিবর্তন করে। কি সব এলোমেলো ভাবনা মাথায় ঘুরে কে জানে। ছেলের চুলে বিলি কাটেন। মনোযোগ দিয়ে দেখলেন ছেলেটাকে। খেয়াল করলেন তার ছেলেটা দেখতে অসম্ভব সুদর্শন। এমন একটা আহ্লাদী চেহারার ছেলের মা হিসাবে সৃষ্টিকর্তা কিনা তার মতো নগণ্য নারীকেই নির্বাচন করলেন। গর্বিত হাসলেন তিনি। কপালে চুমু খেলেন ছেলের। চুলে হাত বুলিয়ে মাতৃস্নেহের কণ্ঠে সুধান। বাবাকে ফোন করা হয়েছে আজ? নাবিল চোখ মেলে অসহায় মুখ করে চায়। শিট, খেয়ালই ছিল না আম্মু। তা তো দেখছি, আজকাল কোথায় কোথায় থাকে খেয়ালগুলো। নাবিল স্মিত হাসে। ছেলের হাসিতে কিছু একটা খুঁজে বেড়ায় মা। তোর বাবা রেগে আছে তোর উপর, বলেছে দাদা বাড়ি থেকে এসে তুই বদলে গিয়েছিস, আগের মতো বাবার আর খোঁজ নিস না। ওরা বোধহয় তোকে বাবার বিরুদ্ধে উস্কে দিয়েছে। নাবিল চোখ বুজে মার কোমর জড়িয়ে ধরে। তো তুমি কি বললে? কি আর বলবো, আমিও আর একটু উস্কে দিলাম। বলেছি আমার সাথেও এই একই ঘটনা ঘটছে। ছেলে তার মাকেও পাত্তা দেয় না আজকাল। বেশ কিছুক্ষণ চুপ থেকে লম্বা শ্বাস টেনে কেবল ব্যথাতুর কণ্ঠে ডেকে উঠল নাবিল। আম্মু, শুনছি তো আব্বা। আমি যদি তোমার সমপরিমাণ কিংবা তার চেয়ে একটু বেশি কাউকে ভালোবাসি, তুমি কি তাকে হিংসা করবে? বিস্ময় হন তিনি। চোখ ছোট ছোট করে সন্ধিয়ান চোখে চাইলেন ছেলের পানে। নাবিল লাফিয়ে উঠে মার সামনাসামনি হয়ে বসে। আচ্ছা বাদ দাও, এখন বলো আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করছো? আই মিন চেহারায়। ছেলের একের পর এক এহেন অদ্ভুত কথায় রাহেলার দুশ্চিন্তার পরিমাণ একটু একটু করে বাড়ছে। তিনি জবাব না দিয়ে চেয়ে রইলেন, কপাল সপ্তম আসমানে তুলে। না মানে শুনলাম প্রেমে পড়লে নাকি মানুষ একটু কেমন হয়ে যায়, মানে একটু পাগল টাইপ। অতি সুখে নাকি চেহারার শুরুতেই পাল্টে যায়। ব্যাপারটা কতটুকু সত্য সেটা নিশ্চিত হতে জিজ্ঞাসা করা। আব্বা, তোর কি শরীর খারাপ লাগছে? এমন আবল তাবল বকছো কেন এত রাতে? মা ভয় পাচ্ছি। ভাব কি হয়েছে বল, মাথায় কি চলে? শব্দ করে হেসে উঠল নাবিল। ঘেমে উঠলেন রাহেলা। আঁচল টেনে মুখ ধরলেন। তুমি তোমার জলও জ্যান্ত অসুস্থ ছেলেকে মানসিক রোগী বানিয়ে দিচ্ছ। প্রেমে পড়ার অপরাধে এখন আমাকে পাবনাও যেতে হবে? কে প্রেমে পড়েছে? তোমার সোনার টুকরো ছেলে। চোখ মেরে নাটকীয় স্বরে কথাটা বলে নাবিল। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না রাহেলার। মাকে চুপ থাকতে দেখে নিজেই শুধায়। আচ্ছা আম্মু, এক দেখায় কি কারো প্রেমে পড়া যায়? মানে 1 মিনিটের সাক্ষাতে ভালোবাসা ব্যাপারগুলো হওয়া সম্ভব? এতক্ষণ ঘটনার সারাংশ বোধগম্য হয়। স্বাভাবিক হলেন তিনি। কেন বলতো? এমনি বলো না। হয়তো হয়। তোর আব্বুর ক্ষেত্রে তো তেমনটাই হয়েছে। তোর আব্বু কিন্তু আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছিল, তারপরেই সোজা বিয়ের প্রস্তাব। তোর পছন্দ আর ভালোবাসা কি এক হলো? পছন্দ না করলে ভালোবাসার অনুভূতি আসবে কি করে আব্বা? একটা তো বাহানা লাগবেই ভালোবাসতে। মানে বলছো ব্যাপারটা দৈহিক, আই মিন রূপগত আকর্ষণ হতে পারে, এতে দোষ নেই তাই তো? তবে সেটা ভালোবাসা হয় কি করে? যদি কেউ শুধুমাত্র কারো সৌন্দর্যের প্রেমে পড়ে, এটা অন্যায় না? ছেলের সহজ স্বীকারোক্তি। অন্যায় কেন হবে? ভালোবাসার মতো সম্পর্কে পুরোপুরি আবদ্ধ হওয়ার জন্য একটা বাহানা তো চাই, একটা ছুতো তো লাগেই তার প্রতি আকর্ষিত হওয়ার জন্য, তাই না? কেউ চোখ দেখে আকর্ষণ অনুভব করে, কেউ কণ্ঠ শুনে, কেউ বা চুল, হাসি ইত্যাদি। বলতে পারিস রূপের টান ব্যাপারটা হচ্ছে বাহানা। নাবিল চোখে রহস্য ছটা এঁকে শুধায়। আচ্ছা, তো কারো রাগের ওপরও প্রেমে পড়া যায়? ইজ দ্যাট নর্মাল? আই মিন কারো ঝাঁঝালো কথার তরেও প্রেমে পড়া সম্ভব? শব্দ করে হেসে উঠলেন এবার তিনি। আপনি কি প্রেমে পড়েছেন আব্বা? এত অস্থির হয়ে তো আমার ছেলেটা কখনোই কথা বলে না। ছলাকলা না করে নামটা বলুন। নাবিল মায়ের কোলে মাথা রেখে পেট জড়িয়ে নিজের লজ্জায় মুখ ঢাকলো। আই অ্যাম ইন লাভ উইথ এ ক্রিমিনাল আম্মু। রাহেলা আটকে উঠলেন ছেলের কথায়। সে কি কথা? কোন ক্রিমিনালের প্রেমে পড়েছিস? এসব কি কথা রামবিল? নাবিলের কণ্ঠের আওয়াজ তীব্র হয়। সে চোর, সে ডাকাত, সে খুনি, এ কত বড় আসামি জানো আম্মু? রাহেলা চিন্তিত ভঙ্গিতে ছেলের কপালে গলায় হাত রাখলেন। না, কপাল গলা তো ঠান্ডাই, জট্টর হয়নি। তবে দিনে দুপুরে এমন ভুলভাল বকছে কেন সুস্থ ছেলেটা? আজিল, টেনশন দিচ্ছিস তুই আমায়। মায়ের চিন্তিত মুখে চেয়ে বিশ্বজয় করা হাসল নাবিল।
উঠে বসে মার দুগাল টেনে মজনু স্টাইলে বলে, না, তোমার ছেলের হতদরিদ্র মনটাকে এ পর্যন্ত এক রত্তিও ছাড় দিল না পাষাণ রমণীটা। নিষ্ঠুর উপায়ে আমার মনটা চুরি করেছে, ডাকাতি করেছে একঘেয়ে সুখের দিনগুলোকে। আমায় তার অপ্রতিরোধ চোখের ধারালো চাহনিতে এক মুহূর্তে খুন করেছে। আম্মু, তোমার ছেলে বেঁচে নেই, সে এক সর্বনাশীর প্রেমে মৃত প্রায়। শি ইজ এ ক্রিমিনাল। বুকের মধ্যে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গত 1 সপ্তাহ ধরে। আমি না ঠিকঠাক খেতে পারছি না, ঘুমোতে পারছি না, সবখানে আমি ওকেই দেখি। আম্মু, তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা? তার এসব প্রাণ নাশক অপরাধ নিয়ে তোমাদের তথাকথিত সংবিধানের আইনে কোনো ধারা নেই, নেই কোনো কঠিন নীতি। এমন গুরুতর অপরাধের জন্য তার কি কোনো সাজা হবে না? আম্মু, আমার ছেলেকে খুন করার অপরাধে তাকে কি ফাঁসিতে চড়ানো উচিত না বলো? রায়লা বেগম ছেলের বিভ্রম কথার মানে বুঝতে পারছেন না, কণ্ঠে কৌতূহল মেখে শুধালেন। নাম কি? নাবিল মায়ের দিকে এক পলক চেয়ে বাম হাত তার নিজের বুকে মাঝ বরাবর রাখে, ঠোঁটে প্রসন্ন হাসি অথচ কি গভীর দীর্ঘশ্বাস। মিটমিটি হাসলেন মা, কোমল হয়ে এলো হৃদয়টা। কি করলো আমার ছেলের এমন দুর্দশা? নাম বল। কার এত বড় সাহস আমার নিষ্পাপ ছেলেটার সাথে এত অবিচার? নাবিল ভাবে, চোখ দুটো বুজে এক পলক নীরার বসন্তের শুভ্র ফুলের মতো স্নিগ্ধ জ্বালাময় হাসিটা মনে করে নেয়, যেই হাসি নাবিলকে অস্থির করে তোলে। ঘুমাতে দেয় না, খেতে দেয় না, যেখানে যায় যা করে সবখানে মেয়েটার বিচরণ থাকা চাই। দিন রাত খিলখিল করে হেসে নাবিলের দশাকে ব্যঙ্গ করে চলেছে। কুটিল রমণী, সর্বনাশিনী, পাষাণ, নিষ্ঠুর, হৃদয়হীন। নাবিলের কণ্ঠ ভেঙে আসে বিষণ্ণ নিশির মধ্যম প্রহর হয়ে। ব্যথাতুর নয়নে মার দিকে এক পলক চেয়ে মাথা ঝুঁকায় ছেলেটা, কণ্ঠে আবেগ মিশিয়ে বলে, আমার ওকেই লাগবে আম্মু, তোমার আদরের নীরাটাকে আমার লাগবে। কথা দাও, ওকে আমার করে দেবে। নির্জন দুপুর, গোলাপি সাদা বাগানবিলাসের ফুলগুলো গ্রিল ডিঙিয়ে উকিঝুঁকি মারছে নীরাদের বারান্দার অন্দরে। তোকা তোকা ফুলগুলো অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেখানকার শুভ্র মেঝেতে। আজকের আবহাওয়া বিভ্রান্তিকর, অতিরিক্ত গরম কিংবা খুব বেশি ঠান্ডা নয়, মাঝামাঝি ধাঁচের। তবে আবহাওয়া বলছে রাতে গগন কাঁপিয়ে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল। কিছুক্ষণ আগেই ছোটখাটো একটা ঘরোয়া যুদ্ধ হয়েছে নিহাল অহনার মাঝে। ইফরান পারতপক্ষে গোপনে গোপনে বাবার সাইড নিলেও বাহ্যিকভাবে রইল নিরপেক্ষ। বেচারা অবলা অসহায় নিষ্পাপ বাপটা অকারণেই তার মায়ের কাছে ঝাড়ি খেতে থাকে সারাদিন। অহনা খিটখিটে মেজাজের মেয়ে, ছোটখাটো বিষয় নিয়ে চট করেই মাথায় আগুন ধরে যায়। ওর মেজাজের অগ্নিশিখায় প্রতিবার ঘি ঢালার মতো কাজ করে নেহালের বস্তাপচা জোকসগুলো। বউ জাতিদের নিয়ে যে ঠাট্টা মস্করা করা ঘোর বিপদ সংকেত, সেটাও বোধ করি নেহাল সংকীর্ণ মস্তিষ্কে এঁটেছে। শেষ 1 ঘন্টা ধরে তার সাথে কথা বলছে না অহনা। চোরা চোখে একটু কথা বলার ছুতো খুঁজছে বেচারা নেহাল। ছোট ছোট ভাই বোনগুলোর সামনে বউটা মান অভিমান করে তাকে চরম বিপাকে ফেলেছে। ফাজিলগুলো সেসব খেয়াল করে মিটমিট করে মস্করা শুরু করে দিয়েছে। কাজিনদের ঠাঁই হয়েছে নীরার ছোট্ট রুমটায়। কেউ বসেছে খাটে, কেউ মেঝেতে, কেউ বা ডিভানে। নীরা আপাতত তার পড়ার টেবিলের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জড়টা কাজ করছে ভেতরে ভেতরে, অস্বস্তি হচ্ছে ভীষণ। যদিও নিলয় ভাই আসার পর থেকে কেবল একটা বাক্যই জপেছে, হ্যাঁ ঠিক এই নামেই নিলয় ভাই ডাকতো ওকে, ছোটবেলা থেকেই ডাকতো, এখনও ডাকতে হবে তাই না বলে। নিলয় ভাইকে আসলে 4-5 বছর আর 19 বছর বয়সটার মধ্যে ফারাকটা বোঝানো দরকার। নীরা আর চোখে কেমন করে যেন পর্যবেক্ষণ করছে নীরাকে, মিটিমিটি হাসছেও। কানের কাছে সে বারংবার একই বাক্য জপে যাচ্ছে, নিলয় ভাই দেখতে আগের চেয়ে আরো হ্যান্ডসাম হয়েছে না বলো? উত্তরে নীরা প্রতিবার ভ্রু বাঁকিয়ে চেয়েছে, এটার আবার হলো কি? এতগুলো বছর পর লোকটা শান্ত কণ্ঠস্বর নীরার কর্ণ গহ্বরে পৌঁছে হৃদয় অশান্ত করে তুলল। নিলয় ভাই নামক মানুষটা কোনো কিছু না করেও নীরাকে প্রতিবার লজ্জায় ফেলে। আড়ষ্টতায় কুঁকড়ে যায় মেয়েটা। লজ্জার দরুন ঠিক মতো জবাবটুকুও দিতে পারেনি সে। নিলয় দেখতে সত্যি এখন আগের চেয়ে বেশ সুদর্শন হয়েছে। কানাডার ভিন্নদেশি ছোঁয়া বোধহয় তার শরীরেও লেগেছে কিছুটা। গায়ের শ্যামবর্ণটা আরও উজ্জ্বল হয়েছে, স্বাস্থ্য বেড়েছে কিছুটা। লম্বা ছিপছিপে শরীরে কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরেছেন, সিলভার কালারের ব্র্যান্ডের ঘড়ি আর চোখে কালো সানগ্লাস। শরীর থেকে অদ্ভুত সুন্দর বিদেশি পারফিউমের ঘ্রাণ সারা বাড়ি ভেসে বেড়াচ্ছে। আর চোখে চাইল এক পলক সেদিকে।
লোকটা আসার পর থেকে যতটুকু কথা বলেছে তার বেশিরভাগই নাবিলের সঙ্গে। কতকালের কথা জমে রয়েছে এদের কি জানে। নীরা তাকাতেই নিলয়ের বদলে চোকাচোকি হয় নাবিলের সাথে। সঙ্গে সঙ্গে চোখ সরায় নীরা। শয়তানটা সারাক্ষণ এদিকেই ঈগলের মতো তীক্ষ্ণ চোখ করে চেয়ে থাকে নাকি। অহনা ট্রে হাতে নীরার ঘরে ঢুকলো। বউকে দেখা মাত্রই হাসি খুশি মুখটা চুপসে গেল বেচারা নিহালের। ফটাফট উঠে দাঁড়ালো ওকে সাহায্য করার উদ্দেশ্যে, সাথে মিষ্টি মিষ্টি দুষ্টু স্বরে টেনে ফিসফিস করে বলে, কালো শাড়িতে তোমাকে পরি লাগে অহনা, বয়সটাও কম কম লাগছে। মনেই হচ্ছে না তোমার একটা 7 বছর বয়সের ছেলে আছে। ফায়দা হলো না বিশেষ। রাগে কটমট করতে করতে গরম চোখে চাইল অহনা। মিয়ে যায় নেহাল, আর চোখে সকলের দিকে এক পলক চেয়ে ওদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা চালালো। ঠোঁট টিপে হাসছে শয়তানগুলো। অহনা চলে যেতেই গগন কাঁপিয়ে হেসে উঠল এরা। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। নাবিল ওর কাঁধে হাত রেখে বিজ্ঞান ন্যায় বলে, নেহাল ভাইরে কিন্তু দেখলে বোঝাই যায় যে বিবাহিত, যেন তেন না, একেবারে 9 বছরের সলিড এক্সপেরিয়েন্স। ভাই, বিবাহ নিয়ে কিছু দিক নির্দেশনা দিন আমাদের মতো সিঙ্গেলদের। আপনি অভিজ্ঞ মানুষ, যা বলবেন জীবন থেকে নিয়ে সলিড ফ্যাক্টই বলবেন। মীরা বলে, নেহাল ভাইয়ের কাছে ফয়সালা চাইলে ভাইয়া তার সার্বজনীন স্লোগানটাই শুনিয়ে দিবে, নো বিয়ে নো রিস্ক, লাইফ উইল বি ডিসমিস। ভাইয়া থেকে ফয়সালা নেওয়া মানে বিবাহকে বয়কট করা। ভাই হেটস বিবাহ। সে তো ভাগ্যে নির্মম পরিহাসে বিবাহ একটা করে ফেলেছেন। নেহাল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চায় বোনের প্রাণে। মুখ বাঁকিয়ে রসিয়ে রসিয়ে বলে, এ রে, এ ঘসিটি বেগমের বংশধর। নতুন নতুন বিয়ে করেছিস তো, এখন ধূসর কালো রংটাকেও লাল নীল সবুজ লাগবে। কদিন যেতে দে, তারপর তোর জামাইও আমার এই সানগ্লাসের উপরেই আমল করবে। ময়মুরুপি নিয়ে মস্করা করিস না বোন আমার, কঠিন অভিশাপ লাগবে। বইয়ের সৈনিক মুখ খুলল এবার। রাতুল ঝুঁকে এসে প্রতিবাদ স্বরে বলে, ভাইয়া, আপনি 80 বছরের এক্সপিরিয়েন্স হলেও আমাদের টপকাতে সক্ষম হবেন না বোধহয়। বউকে পটানোর চ্যাপ্টার আমরা জুনিয়র সিটিজনরা অনেক আগেই শিখে রেখেছি। আমাদের বউরা প্রথম দিনেই কাবু হয়ে যায়। নাবিল নিলয় হৈ হৈ করে উঠল। নেহাল কণ্ঠে অভিমান মিশিয়ে বলে, রাতুল ভাই আমার, সম্পর্কে আমি তোমার বউয়ের বড় ভাই, মানে তোমার গণ্যমান্য একজন সম্বন্ধী। দাঁড়িয়ে স্যালুট করার মতো সম্পর্ক তোমার আমার মধ্যে। একজন সিনিয়র সিটিজেন আমি এখানে, তার উপর আমরা দুজনেই বিবাহিত দলের সদস্য। মানে বুঝতে পারছো কতটা আত্মিক সম্পর্ক আমাদের। কই তুমি আমাকে সঙ্গ দিয়ে এদের সাহেস্তা করবা, তা না করে বউয়ের সাথে সহমত হয়ে দল খালি করতেছো। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ম্যারিড টিমের অযোগ্য সৈনিক তুমি। মীরা স্বামীর পাশে বসতে বসতে বলে, নেহাল ভাই, তুমি আর নিজের বিচ্ছিন্ন দল নিয়ে গর্ব করো না। আমার ভোলা ভালা স্বামীটাকে বিপথে নেওয়ার পায়তারা করলে পরে তোমার সংসারে কেরোসিন ঢালতে আমার 2 মিনিটও লাগবে না। প্রমাণ চাই। শটান হয়ে বসে নেহাল। বিদ্রোহী হয়ে ওঠে বুকটা। কেরোসিন, নারকেল তেল, জলপের তেল সব ঢাল। আমার বউ তোর মতো হার বজ্জাত না। তুই কেরোসিন ঢালবি আর সে পানি ভেবে কাপড় দিয়ে মুছে ফেলবে। ও আমার সবুজ বাতি। সকালে হু হা করে হেসে ফেললো, যেন মজার কৌতুক শোনালো নেহাল। আচ্ছা, তাহলে তো ভালোই। এখন যা ঘটতে যাচ্ছে সেটার ফিডব্যাক যাই আসুক, তার জন্য কিন্তু আমরা রেসপন্সিবল না। সকলে সজোরে মাথা উপর নিচ করলো। নেহাল চোখ বড় বড় করে চাইল মীরার পানে। চরম বিপদ আশঙ্কা দেখতে পাচ্ছে কুটনিটার চোখে মুখে। মীরা নাটকীয় ভঙ্গিতে ডেকে উঠল ভাবিকে। তাৎক্ষণিক কোথা থেকে ছুটে আসলো অহনা। নেহাল বউয়ের খিটখিটে মুখটা দেখে এদিক সেদিকে মুখ লুকানোর পায়তারা করছে। ও ডাকছে বুকটা। মনে হয় না আজ তার প্রাণে বেঁচে ফিরবে। কিছু লাগবে মীরা? মীরা আর চোখে ভাইয়ের চুপসে যাওয়া মুখে এক পলক চেয়ে চোখ ঘুরিয়ে রসিয়ে রসিয়ে বলে, কাচ্চি খেয়েছিলেন ভাবি? অহনা বিভ্রান্ত নয়নে চায়। এটা বলার জন্য ডেকেছে মীরা। খেয়েছি। কেন? কেমন লেগেছে? ভালোই তো। ও আচ্ছা। অহনা তখনও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে সকলের প্রাণী। এদের মুখভঙ্গি এক একজন সিরিয়াস ধরনের। ভেতরে কি চলছে একবারও দেখে বোঝার উপায় নেই। মন্ত্রিসভায় জরুরি বৈঠক বসার মতো সিরিয়াস। মীরা চোখ দিয়ে নাবিলকে কি ইশারা করলো কে জানে। অহনা দরজার দিকে ফিরে যেতে নিতেই নাবিল লাফিয়ে বলে ওঠে, ভাবি, শুনলাম আপনিও কাচ্চি রাঁধতে পারেন। একদিন দাওয়াত করে খাওয়ালেও তো পারেন। আপনাদের বাসায় একদিন কাচ্চি পার্টি করলে খারাপ হয় না।
হাসে অহনা। তোমাকে তো কম দাওয়াত দেওয়া হয় না নাবি। এই এক মামার বাড়ি ছাড়া তুমি আর কোনো আত্মীয় চিনো? নেহাল হাসে বলে। অহনা খুশি হয়। সবাই একসাথে এসো একদিন, যা খেতে চাও ভাবি খাওয়াবো। একদিন এসে সুযোগটা রুখে নিও। মাথা জাকিয়ে হাসে নাবিল। পুনরায় চলে যেতে উদ্যত হতেই সে দাঁত বের করে হেসে বোকা বোকা মুখ করে বলে, নেহাল ভাই বলছিল আপনার রান্না নাকি সাংঘাতিক খারাপ ভাবি, মুখেই নাকি তোলা যায় না, মশলাপাতির ব্যালেন্সটাও নাকি এখনো শেখেননি। আরও বললো আপনার নাকি মামির কাছ থেকে রান্না শেখা উচিত, মামির কাছিটা 100-তে 100। অহনার মুখভঙ্গি ফট করে পরিবর্তন হয়ে যায়। এতক্ষণে ঝলমলে মুখটায় আধার নেমে আসে। নাবিল নিষ্পাপ অসহায় মুখ করে আত্মবিশ্লেষণ করার ভঙ্গিতে বলে, এসব আমাদের কথা না, নেহাল ভাই বলছিল এতক্ষণ। আমরা কিন্তু সলিড প্রতিবাদ করেছি, তার জন্যই সেদে সেদে দাওয়াত নিলাম। আমরা কিন্তু ভাবি আপনার রান্নার ডাই ফ্যান। বাকিরা চোরা চোখে অহনার প্রতিক্রিয়া বোঝার খেয়াল করছে। বেজায় রেগে আছে মেয়েটা। নিলয় সেখানে নেহাতি একটা জড়বস্তু ছাড়া কিছুই না। সে বরাবরই শান্ত প্রকৃতির মানুষ। বড় ভাইয়ের সাথে মজা মশকরা করার মতো জড়তাহীন সম্পর্ক ওদের না। অহনা অগ্নি দৃষ্টিতে চাইল স্বামীর পানি। নেহালও অসহায় মুখ করে চাইল। সামাজিকতার খাতিরে কেঁদে ফেলা বাকি শুধু ছেলেটার। বাকিরা গোয়েন্দার মতো একে অন্যের মুখ চাচাই করছে। নীরা কিছু একটা বলতে ইশারা করে নীরাকে। নীরা ভোলাবালা মুখ করে ব্যাপারটা আরেকটু ঘোলাটে করতে তেল মারার স্বরে বলে, কিন্তু আমরা দলীয়ভাবে আপনার পক্ষই নিয়েছি ভাবি। 99% ভোট আপনাকেই করেছি। গত বছরও তো কি সলিড একটা বিরিয়ানি পাকালেন, একেবারে পারফেক্ট একটা টেস্ট ছিল। ভাবি, আপনার আসলে উচিত একটা কুকিং শোতে অংশগ্রহণ করা। আপনি মাস্টার শেফ, চলে যান। চ্যাম্পিয়নের ট্রফিটা আমাদের ফ্যামিলিতেই আসবে। কি বলো মীরাপু, মজা হয়েছিল না সেদিনের বিরিয়ানিটা? মীরার ধ্যান ভাঙে। দ্রুত মাথা উপর নিচ করে বোনের কথায় সম্মতি জানায়। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে পড়লেই আবার খিদে পাচ্ছে। আমি এমন বিরিয়ানি রান্না করতে জানলে তোর দুলাভাই তো আমাকে মাথায় করে রাখতো। আফসোস, ভাবির মতো গুণী হয়ে জন্মাতে না পারার সার্বজনীন আফসোস। বাট ইটস ওকে, ভাবি শিখিয়ে দেবে। দেবেন না ভাবি? প্রশ্ন রয়ে গেল প্রশ্নের জায়গাতেই। অহনার দৃষ্টি ধ্যান পুরোটাই অন্যদিকে। আর চোখে অহনার অগ্নিমুখটার চেয়ে নাটকীয় ভঙ্গিতে আক্ষেপের শ্বাস ফেলে মীরা। নেহালের অবস্থা কিছুটা মাটি ফাঁক করে গর্তে লুকিয়ে পড়ার মতো। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, চিন্তা করো না মীরা, তোমাকে রান্না শেখাতে না পারলেও তোমার ভাইকে অনেক শিক্ষাই দিতে পারবো। তারটা ঠিকই সে পাচ্ছে। বলেই ধূপধাপ পা ফেলে প্রস্থান নেয়। নেহাল কাঁদো কাঁদো মুখ করে চায় সকলের প্রাণে ঘোর আমাবস্যা নিকটে। মস্করা করার আর মানুষ পেলি না। এই বেরসিক মহিলা আমার ঘুম চাঁদে উঠাবে আজকে। মেহমানদের বিদায়ের পর্ব শেষ। মীরা লাতুল বাদে বেয়াই বাড়ির সকলেই প্রায় বিদায় নিয়েছে। আত্মীয় স্বজনরাও আস্তে ধীরে যাচ্ছে। নীরা ফুপির সাথে রান্নাঘরে সবকিছু গোছগাছে সাহায্য করছিল। তাদের বাসার দূরত্ব খুব বেশি না হয় ভাইয়ের বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে রাহেলাই সবকিছু সামলান। ননদটাকে ছাড়া আমিনারও চলে না। কোথায় কতটুকু করতে হবে রাহেলা ভালোই বোঝেন সেসব। নাবিল তখন থেকে রান্নাঘরে দরজার ঠেল দাঁড়িয়ে বিরক্ত মুখ করে দাঁড়িয়ে আছে। রাহেলা ছেলের মতিগতি বুঝতে পেরে চোখ গরম করে চাইলেন। নাবিলা নাচরবান্দার মতো হাত জোর করে অনুরোধ করে কিছু একটার। তিনি নীরার পানে চাইলেন। কাজে ব্যস্ত মেয়েটা, এতদিকে চোখ যাওয়ার সুযোগ নেই। কৃত্রিম ধমকের স্বরে ছেলেকে শুধালেন, কিছু লাগবে? এখানে গুড়গুড় করছিস কেন? ঘরে যা, কিছু প্রয়োজন হলে পাঠিয়ে দিচ্ছি। নীরা ফিরে চাইল। চোকাচুকি হলো দুজনের। নাবিল মায়ের ষড়যন্ত্র ধরতে পেরে উল্টো ফাঁসানোর স্বরে বলে, তোমাকে মামা ডাকছে। কঠিন চোখে চাইলেন তিনি। মুখে কথা হলো না মা ছেলের। চোখে চোখেই যা বোঝার বুঝে নিল নাবিল। কখন ডাকলো? জ্বালাস না, যা নাবিল। আমি কি মিথ্যা বলছি? বিশ্বাস না হলে দেখে আসো নিজেই। রাহেলা খুন্তিটা হাতে নিয়ে চোখ বড় করে চাইলেন তীব্র হুঁশিয়ারি দৃষ্টিতে। কিন্তু কে ভয় পায় এইসব? ছেলেটা তবুও হার মানল না। ভোলা ভালা নিষ্পাপ ধরনের মুখ করে চেয়ে রইল মায়ের পানে। মনে মনে বলল, প্লিজ আম্মু যাও না, একটু কাবাবে হাড্ডি হয়েও না। রাগে ফোঁসফোঁস করে শ্বাস ফেললেন রাহেলা। যাওয়ার আগে দুম করে পিঠে থাপ্পড় বসালেন ছেলের। আওয়াজ হতেই নীরা পেছন ফিরে চাইল। নাবিল জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আদর করলো আম্মু আমায়। বাই দ্য ওয়ে, হেল্প চাই তোর? নীরার কাটকাট জবাব। থাকবে না। নাবিল আর অনুমতির ধার ধারল না।
মুখ বাঁকিয়ে নিঃশব্দে ওর পাশে দাঁড়িয়ে ধোয়া পাতিলগুলো সুন্দর করে ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। নীরা কোমরে হাত ঠেকিয়ে শান্ত চোখে চাইল। করছে কি লোকটা? মাথাটা পুরোপুরি গিয়েছে গোল্লায়। নাবিল তির্যক চেয়ে বলে, দৃষ্টি সরা মর্জিনা, ভয় পাই না আমি তোকে। নীরা হতাশ শ্বাস ফেলে সন্দিহান স্বরে বলে, সত্যি করে একটা কথা বলবে? নাবিল নিজের কাজে মনোযোগ রেখেই প্রত্যুত্তর করে, এত শর্ত রাখবি না আমার সামনে। আমি চির সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ। বলার হলে বল, নয়তো গো টু হেল। নীরা মুখে চসূচক শব্দ করে। তোমাকে কি জিন ভূতে আছর করেছে? উল্টাপাল্টা কিছু ফিল হয় ইদানিং? মানে এই ধরো রাতে কোনো খারাপ শক্তির স্পর্শ লাগছে, মনে হয় আমার বান্ধবীর এক আত্মীয় ভালো কবিরাজি করে, তুমি বললে না হয় আলাপ চালাতাম। বেশ গুরুতর মুখভঙ্গি করে কথাটা বলল সে। নাবিল বিস্ময় নিয়ে চাইল, ফোঁস করে শ্বাস ফেলে তীব্র কোদ নিয়ে। আর ইউ সিরিয়াস? হ্যাঁ 100%। তুমি গিয়েই দেখো না, একদিনই সুস্থ হয়ে ফিরবা। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও ওপর থেকে দৃষ্টি শান্ত রাখলো। 2 কদম বাড়িয়ে সামনাসামনি এসে দাঁড়ালো নীরার। দৃষ্টি অনড় রেখে বলে, তোদের ফুপ্পি ভাতিজি সমস্যাটা কি? একই গোয়ালের গরু হয়ে বসে আছিস দেখছি। নীরা ওর তাকানোর ধরন দেখে একটা শুকনো ঢোক গেলে। নাবিল গাল ফুলিয়ে শ্বাস ফেলে। আম্মু আমাকে মানসিক রোগী ভেবে পাবনা পাঠিয়ে দেয় আর পায় তারা করছে, এদিকে তুই জিন ভূত ধরেছে ভেবে সন্দেহ করছিস। সমস্যাটা কি? এলিয়েন টাইপ আচরণ করছি, মাথা মাটিতে ফেলে জঙ্গলি ডান্স করছি, পেয়েছিসটা কি তোরা আমায়? ফুপি সন্দেহ করছে, তার মানে আসলেই তোমায় জিনে ধরেছে? আল্লাহ, আমার কিন্তু চাঁদিয়ে থাকাকালীন বেশ শেষ কয়েকদিন এমন মনে হয়েছিল। গড, তার মানে আমার সন্দেহ ঠিক, এখন ফুপি কনফার্ম করলো। বলেই আর চোখে চাই নীরা, চোখ দিয়েই ভস্য করে ফেলার মতো ধ্বংসত্মক চাহনি। কিপ ইওর মাউথ শাট। আমাকে রাগালে এর ফল কিন্তু ভালো হবে না নীরা। নীরা 2 হাত বুকে ভাঁজ করে 2 কদম এগিয়ে মুখ বাঁকিয়ে তোতা পাখির মতো অনুরূপভাবে ব্যঙ্গানোর স্বরে বলে, আমাকে রাগালে তার ফল ভালো হবে না নীরা, কচু হবে। তীব্র রাগে হাত মুষ্ট করে নাবিল। নীরা আকস্মাক হেসে দিল। হাসতে হাসতে বেশি নিয়ে বেঁকে পড়ে সে। অতিরিক্ত হাসলে নীরার চোখে পানি জমে। চোখের পানিটুকু মুছে আবার ওর দিকে চেয়ে দ্বিগুণ আওয়াজ করে হাসতে লাগলো। কিছুতেই হাসি থামাথামির নাম নেই মেয়েটার। তখনও শান্ত চোখে চেয়ে আছে নাবিল। আজকের এই হাসিতে সে কোনো নির্মলতা খুঁজে পায় না, পায় নিজের জন্য এক পৃথিবী অবহেলা আর অদৃশ্য প্রত্যাখ্যান। নাবিল অগত্যাই হাত মুচড়ে পেছনে ঘুরিয়ে আনে ওকে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে আপাতত। সর্বশক্তি দিয়ে চেপে ধরল হাতটা। ব্যথায় নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করলে মেয়েটা। নাবিল তবুও ছাড়ল না। হাতের বাঁধন দৃঢ় করে কানের কাছে এসে কপট রাগান্বিত কণ্ঠে বলে, যা বুঝাচ্ছি সেসব ছাই ভেবে হাওয়ায় উড়িয়ে দিয়ে পৃথিবীর তামান অবান্তর বিষয়গুলো ঘাটিয়ে আর কত চালাবি তুই আমায়? আর কিভাবে কতভাবে বোঝাই? আমার ধৈর্য কম নীরা, আর তুই ঠিক এই দুর্বলতাই কাজে লাগাচ্ছিস। পরীক্ষা নিচ্ছিস। ধৈর্যের বাঁধটা একবার ভেঙে গেলে পালাই পালাই করেও ছুটতে পারবি না, কসম। নাবিলে ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। অদ্ভুত কিছু একটা টের পাচ্ছে লোকটার কণ্ঠে নীরা আজ। হাতের ব্যথায় আর মনের উৎকণ্ঠায় অচিরেই চোখের পানি জমেছে তার। নাক টেনে শ্বাস নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ছাড়ো, লাগছে খুব। ঘাড়ের কাছে মুখ এনে একটা উষ্ণ অথচ গভীর শ্বাস ফেলে হাতটা প্রবল ঝাড়ির সাথে ছেড়ে নিঃশব্দে প্রস্থান নেয় নাবিল। ওর আকস্মিক অদ্ভুত আচরণে বিস্ময় নিয়ে চেয়ে থাকে নীরা। কথাগুলোর অর্থ মস্তিষ্কে খানিক আটকেই বুকের ওঠানামা বাড়ায়। কপাল থেকে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। নাবিল একটাবার মুখ ঘুরিয়ে দেখল না তার এমন উন্মাদনায় বলা বাক্যগুলোর প্রভাব নির্লিপ্ত মেয়েটার উপর কতটুকু পড়ল, কতটুকু বক্ষ পিঞ্জরে দোটানার পড়ল নীরা নামক নির্লিপ্ত শান্ত প্রাণটা। বরফের মতো শক্ত হয়ে যায় নীরার সর্বাঙ্গ, পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে। কি বলে গেল লোকটা? কেন বলল এসব? মীরা আজ কিছুতেই বোনের সঙ্গ ছাড়ছে না। আসার পর থেকে আঠার মতো লেগে আছে ওর সাথে। যেন কত বছরের কথা জমে আছে দুজনের। খাটের উপর উপুর হয়ে শুয়ে এতদিনের দূরত্বে জমে থাকা গল্পের ঝুড়িটা খুলে বসল। নীরা ধ্যানমগ্ন হয়ে আকৃতি বসে জানলার অপর প্রান্তে চেয়ে আছে। অস্থির হয়ে আছে মনটা। বোনের কথায় মন নেই তার। কানের কাছে নাবিলের বলা বাক্যগুলো ঘুরপাক খাচ্ছে। মীরা খেয়াল করে ওর মাথায় হাত বুলায়। শীতল ছোঁয়া লাগতেই কেঁপে ওঠে নীরা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।